ছেচল্লিশতম বিজয় দিবসের প্রথম প্রহরে নানা আনন্দ আয়োজনে বিজয় উদযাপন। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বিজয়ের ৪৬ বছরে উন্নয়নশীল বিশ্বের রোল মডেল বাংলাদেশ। বৈষম্যহীন সমাজ করতে আরও তৎপর হওয়ার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানীদের। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন মিত্রবাহিনীর ২৮ ভারতীয় সেনা। সহযোগিতার জন্য ১১ রুশ নাগরিককে সংবর্ধনা, কৃতজ্ঞতা বাংলাদেশে। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, হত্যা কুর রাজনীতি উন্নয়নের পথ রুদ্ধ করে। এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনা। নির্দিষ্ট সময় শেষ হলেও তালিকায় নাম তোলা যাবে বছরের যে কোনো দিন। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি। স্বাধীনতার ৪৬ বছরে পা রাখল বাংলাদেশ। স্বাধীন দেশের ৪৫ বছর পূর্তি উদযাপনে ৪৫টি ফানুস আর ৪৫টি আতশবাজি দিয়ে বিজয়ের প্রথম প্রহর উদযাপন করেছে তরুণ প্রজন্ম। রক্তে রাঙা বিজয় আমার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও রাজু ভাস্কর্যে বিজয় উৎসবে মাতে তরুণরা। আগত সবার চোখে মুখে ছিল মুক্ত আকাশে স্বাধীনভাবে বুক ভরে শ্বাস নেবার আনন্দের ঝিলিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে একসঙ্গে কাজ করার দৃপ্ত শপথ নেয় সবাই। ঠিক রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতার প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আতশবাজি ফাটিয়ে বিজয়ের প্রথম প্রহরের উদ্বোধন করেন উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক। এত রাতে বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসা, এই স্বাধীনতাটাকে উপভোগ করা, এটাই তো বিজয়। বিজয় দিবস বললে ভুল হবে, এটা আমাদের স্বাধীন হওয়ার মানে আমাদের সত্তাকে চেনার একটা দিবস। আমি মনে করি বিজয় দিবস শুধু বিজয় হিসেবে উদযাপন করলে হবে না, আমাদের সত্তাকেও এভাবে জানতে হবে। বিজয় দেখি না, কিন্তু বিজয় দিবস দেখেছি, উদযাপন করছি এবং অনেক ভালো লাগছে। এই প্রজন্মে আমি জন্মগ্রহণ করতে পেরে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা ৭১-এ ছিল, সেই চেতনায় এগিয়ে যাওয়া, সেই পালসকে ধরে রাখা। সবার মতামতকে সবার সম্মান করা উচিত। যে মতবাদে বিশ্বাসী, সে যে মতবাদে বিশ্বাসী হোক, যেই ধর্মেই বিশ্বাসী হোক, তাকে সম্মান করা উচিত। বিজয় দিবসের প্রথম প্রহরে দেশের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। লাখো মানুষের বিজয়ের ৪৫ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বিজয়ের আনন্দ ছিল মানুষের চোখে মুখে। ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বরিশাল, রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন নিয়ে সর্বস্তরের জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। বিজয়ের ৪৫ বছরে উন্নয়নশীল বিশ্বের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আরও অনেক পথ বাকি, এমনটাই মনে করেন রাষ্ট্রচিন্তাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীন
26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। 23 বছর ধরে পশ্চিম পাকিস্তানের শোষণ আর বঞ্চনা বাংলার নিষ্পেষিত মানুষের মধ্যে সঞ্চার করে একটি স্বাধীন দেশের স্বপ্ন। পশ্চিম পাকিস্তানের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় বাংলার ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, কামার, কুমোর সহ সর্বস্তরের জনতা। পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে সারা বাংলায় প্রতিরোধ গড়ে ওঠে। প্রথম দিকে পরিকল্পনাহীন ও অপ্রস্তুতভাবে হলেও জুলাই মাসের 11 তারিখ কর্নেল MAG ওসমানীকে সর্বাধিনায়ক করে বাংলাদেশের সামরিক কমান্ড গঠন করা হয়। সারা বাংলাকে 11টি সেক্টরে ভাগ করে শুরু হয় মুক্তিযুদ্ধ। যৌথ বাহিনীর প্রবল আক্রমণের মুখে পিছু হটতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর 93,000 সৈন্য। পাকিস্তানের পক্ষে ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি ও মিত্রবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ অরোরা সিং আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। শেষ হয় রক্তক্ষয়ী যুদ্ধ। 45 বছরের স্বাধীন বাংলার পথচলায় বাংলাদেশের অর্জন কম নয়। তবে শোষণহীন, বৈষম্যহীন, ধনী দরিদ্রের ভেদাভেদহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে আরো অনেক দূর যেতে হবে বলে মনে করেন রাষ্ট্রচিন্তাবিদরা। বড় সাফল্য হচ্ছে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তিতে জেগে ওঠা। মানুষ তৈরি আছে, নেতৃত্ব তৈরি থাকলে, অনুপ্রেরণা জাগলে মানুষ পাবে। নৈতিক চেতনা উন্নত হয়নি, বঞ্চনা, অন্যায়, অসাম্য এগুলো বেড়ে গেছে। এই দিকে মনোযোগ কম, শুভবুদ্ধির জাগরণ দরকার। এখন উন্নতি হচ্ছে, কিন্তু এই উন্নতি বৈষম্য দূর করছে না, বরঞ্চ যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। 1971 সালের 16 ডিসেম্বর বিকেল 4:31 তৎকালীন রেসকোর্স ময়দান তথা আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান। এখানেই মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর আজ বিজয়ের 45 বছরে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের বাংলা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপন উপলক্ষে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। স্বাধীনতার 46তম বিজয় দিবস উদযাপনের জন্য স্মৃতিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাভার ঘুরে এসে নিজামুদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। এক সাগর রক্তের বিনিময়ে জীবন দিয়ে যারা বাংলার জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্মরণে স্থাপিত এই স্মৃতিসৌধ। 1972 থেকে 2016 45 বছরের প্রতিটি দিনেই গৌরব আর অহংকারে জাতি স্মরণ করেছে 71-এর প্রাণোৎসর্গকারী শহীদদের। স্বাধীনতার 45তম বিজয় দিবস উদযাপনের জন্য স্মৃতিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। শতাধিক শ্রমিক প্রায় 1 মাস ধরে করেছেন ধোয়া মোছা, আগাছা পরিষ্কার ও রঙের কাজ। এই যে এইগুলি সব সৌন্দর্য করার জন্য সাজাইছি, এইগুলো করতেছি এবং আরো অন্য কাজ করতেছি। ওয়াশ করা হয়েছে, তারপরে কালার করা হয়েছে, বিভিন্ন ফুলের টব সাজানো হয়েছে। পানির মেশিন স্পিড দিয়ে কালো দাগগুলো আছে, এইটার দাগগুলো, ময়লাগুলো উঠাইতেছে আমরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার সহ সিসি ক্যামেরা। সাধারণ যারা জনগণ আসেন এখানে তাদেরকে তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে ফুল দিতে পারে সে ব্যবস্থা আমরা রাখি এবং সেজন্য আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে। সেখানে একজন সিনিয়র অফিসিয়াল থাকেন, আমাদের একজন অ্যাডিশনাল এসপি থাকেন, উনি তত্ত্বাবধান করেন। আর পাশে আপনারা দেখছেন যে আমাদের একটা কন্ট্রোল রুম থাকে। বাংলাদেশ 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ সহ মোটর শোভাযাত্রার মহড়া সম্পন্ন হয়েছে। 16 ডিসেম্বরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধের এই প্রাঙ্গণ।
1971-এ মুক্তির জন্য যুদ্ধ করে যে সূর্য সন্তানেরা আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীন একটি দেশ আর লাল সবুজের একটি পতাকা, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, সাভার। পরাজয় নিশ্চিত জেনে পালাতে থাকা পাক হানাদারদের প্রধান নিয়াজের কর্মীটোলা থেকে প্লেনে চড়া কিভাবে ব্যর্থ করা হলো? কিভাবে ভেঙে পড়েছিল হানাদার বাহিনীর নৌশক্তি? কেমন অনুভূতি হয় রণক্ষেত্রে একই বাংকারে আশ্রয় নেওয়া সহযোদ্ধার সঙ্গে ৪৫ বছর পর দেখা হলে? বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপন করতে আসা মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় বীরদের মুখেই শোনা গেল সেসব বীরত্ব গাথা। এছাড়া মুক্তিযুদ্ধের পর মাইন অপসারণকারী 11 রুশ নৌসেনাকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধ একাডেমি। 29 ভারতীয় বীর যোদ্ধার বেশিরভাগেরই মুক্তিযুদ্ধের পর এবারই বাংলাদেশে আসা, তাই তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, কণ্ঠে আবেগ। এসব বীরের মধ্যে একজনের অসম সাহসিকতার কারণে পাক হানাদার বাহিনী প্রধান নিয়াজি কুর্মিটোলা থেকে প্লেনে চড়তে ব্যর্থ হন। সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ দেখা পেয়ে যান ৪৫ বছর আগে সম্মুখ সমরে একই বাংকারে আশ্রয় নেয়া সহযোদ্ধার। The first mission over Tesgaon runway, the Narsingdi runway, and the governor's house, they have remained with me. Well, I don't think I will ever forget. Today, I'm so proud to be back here after 45 years. We want to congratulate you on this new nation's Victory Day. We want to express for you prosperity and growth. This day is monumental, very, very memorable to me because 45 years ago my battalion was here on this day. Well, I was not. Well, that desire was all the time with me to visit Dhaka, and to my surprise I find a man who shared my bunker way back in 1971. এর আগে তারা সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে 1972 সালে হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন অপসারণের জন্য 9 রুশ নৌসেনাকে সংবর্ধনা দিল মুক্তিযুদ্ধ একাডেমি। অনুষ্ঠানের অতিথিরা আশা প্রকাশ করেন 71-এর মতো সব সময় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা বাংলাদেশের সব ধরনের উন্নতিতে সহায়তা করব। 71-এর যুদ্ধের সময় যারা বন্ধু ছিল, সেই বন্ধুত্বের হাত ধরেই আমাদের আরেক ধাপ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। হানাদার বাহিনীর পুঁতে যাওয়া মাইন 72 সালে অপসারণ করতে গিয়ে যে রাশিয়ার 850 নৌসেনা নিহত হয়েছিলেন, সেই রাশিয়ার সাথে আমাদের সাথে দীর্ঘ 21 বছর পর্যন্ত যেরকম বন্ধুত্ব থাকার কথা, সেই রাশিয়ার সাথে ঠিক সেরকম বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারিনি। যে 21 বছর যারা শাসন করেছে তারা বরং বিপরীত শক্তির সাথে, সেই পাক হানাদার বাহিনীর পাকিস্তানের সাথে, সে আইএসআই যুদ্ধ করছে, পাকিস্তানের সাথে সক্ষতা করেছে। আজকে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি এবং আজকে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু যে রাশিয়া বা ভারত, আমাদের পাশে আমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য তারা যেভাবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল সেভাবে আমাদের পাশে আছে, সকল ক্ষেত্রে আমাদের পাশে আছে। ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়ার যে বীর সৈনিকরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। উপস্থিত ছিলেন ঢাকা সফররত 29 ভারতীয় এবং রাশিয়ান 5 বিশিষ্ট নাগরিক। মুক্তিযুদ্ধে সহযোগিতা করা বিশিষ্ট জনেরা আগামীতে এদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে দেখার আশা প্রকাশ করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রবাসী সময় আরো থাকছে। যশোরে চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, দোভাষীর সঙ্গে দ্বন্দ্বের জের, জানিয়েছে পুলিশ। আটক 2। ব্লেজ
ওয়াইজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। নিজেদের উদ্ভাবনী চিন্তা ও কৌশল কাজে লাগিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে মাঠ প্রশাসনে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮তম আইন এবং ৯৯তম প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের ৭৮ জন নবীন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর থাকার নির্দেশ দেন। এখন একটা নতুন উৎপাদ আমাদের শুরু হয়েছে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। যে করে হোক বাংলাদেশকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। তার জন্য আমরা যেটা পদক্ষেপ নিয়েছি যে সমগ্র জনগণকে সম্পৃক্ত করা, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা, এবং তার একটা ভালো ফল আমরা পাচ্ছি। এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে যেন কখনো বাংলার মাটিতে এই সন্ত্রাস, জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তাই পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনী কৌশল নিয়েই মানব সেবা করতে সচেষ্ট থাকতে হবে কর্মকর্তাদের। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, ওই গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বরং বিশ্ব যত এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে এগোতে পারি, এই ধরনের উদ্ভাবনী চিন্তা ভাবনা সকলের মাঝে থাকতে হবে যার যার দায়িত্ব পালনের জন্য। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল, প্রযুক্তি প্রতিনিয়ত প্রযুক্তি আরো উন্নত হচ্ছে, কিন্তু এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলেই আপনাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ নিজের অর্থনে শুরু করলাম, বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিশ্ব উজ্জ্বল হয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের নাম বঙ্গভবনে পাঠিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির নেতাদের নামের তালিকা দিয়ে আসেন বঙ্গভবনে। জানা গেছে, তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রপতির আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে 18 ডিসেম্বর বিকেল 4:30টায় বঙ্গভবনে আলোচনায় বসবেন তারা। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতি আলোচনা করবেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল, সেখানে মহাসচিব সহ 10 জনই হচ্ছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, চেয়ারপারসন সহ তারা অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে আগামী 18 ডিসেম্বর বিকেল 4:30টার সময় আলোচনা করবেন নির্বাচন কমিশন শক্তিশালীকরণ প্রসঙ্গে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, তাই নির্বাচনের আগে প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে তাদের বক্তব্য কমিশনের কাছে তুলে ধরেন। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন তার বক্তব্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করেন তার সমর্থকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষের মধ্যে একটা শঙ্কা দেখেছি, সেই শঙ্কাটা হলো যে তাদের যাতে কোনো প্রভাব বিস্তার করা না হয়, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি তাদের প্রতি করা না
তাদেরকে যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা না হয়। এরপর বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সুষ্ঠু নির্বাচন চান জানিয়ে সিএসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ যেন নির্বাচনে কোনো কারসাজি করতে না পারে। নির্বাচন করছি আপনি, আমি এবং এখানে যারা আছে, মূলত আপনারা আর আমার মধ্যে, এবং আপনিও কোনো সহিংসতার প্রশ্রয় নেন না, আমিও কোনো ধরনের সহিংসতার প্রশ্রয় নেই না, এবং আমার কোনো বাহিনীও নেই। সুতরাং যদি তৃতীয় পক্ষ এখানে কোনো রকমের কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেটার জন্য আমি অনুরোধ আপনাদের কাছে করছি। পরিবেশটা কিন্তু নারায়ণগঞ্জের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমি আহ্বান জানাবো সাখাওয়াত ভাইরা, আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাই। সবশেষ সিএসি তার বক্তব্যে জানান, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা কোনো প্রার্থীকে চিনি না, কে কোন প্রার্থী সেটা আমরা দেখব না। আইন মোতাবেক হতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারে। কোনো রকমের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। এদিকে মতবিনিময় সভার পর বৃহস্পতিবার বিকেলে প্রচারণায় নামেন দুই মেয়র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চান। অন্যদিকে সাখাওয়াত হোসেন প্রচারণা চালান নগরীর 16 নম্বর ওয়ার্ডে। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসী সময় আরো থাকছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ 3টি প্রকল্পে প্রায় 23,000 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস ফ্রান্সের। বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির পরিকল্পনা। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনায় পড়েছেন অনেকে। ফর্ম জমা না দিতে পেরে ফিরেও গিয়েছেন কেউ কেউ। তবে নির্বাচন কমিশন বলছে, আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শেষ হলেও বছরের যে কোনো সময় তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। 1999 সালের 1 জানুয়ারির পূর্বে জন্মগ্রহণ করেও ভোটার হতে পারেননি এমন নাগরিকদের জন্যই গত 15 দিন ধরে চলে বিশেষ এই হালনাগাদ কার্যক্রম। এর আগের বছরগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হলেও এবার সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে এসেই ফর্ম জমা দিতে হয়েছে সবাইকে। বৃহস্পতিবার হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বাদ পড়া প্রবাসীদের পাশাপাশি নতুন ভোটার হতে আগ্রহীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যাংকে গেলাম, আই গিভ দ্য গাই দ্য চেক এন্ড হি ইজ লাইক যে ভোটার আইডি দেন। এখন কি করব, পাসপোর্ট লাগে, পাসপোর্টটা সবসময় ক্যারি করতে পারি না, আমাদের ক্লাস থেকে উই গো টু প্লেসেস, রাইট? সো উই ক্যান ডু দ্যাট। আমাদের বয়স হয়েছে, তার জন্য আমাদের আইডি কার্ড করা আমাদের দায়িত্ব, যেটা আমাদের রেসপন্সিবিলিটি, ওটা তো আমাদের পূরণ করতে হবে। আমি তো বাইরে ছিলাম 11 বছর, ঠিক আছে, এখন ভোটার হইতে পারিনি, ঠিক আছে, একটু হয়রানি হয়েছে, দৌড়াদৌড়ি করতেছে। এদিকে সঠিক নিয়ম অনুসরণ না করা এবং তথ্য না জানার কারণে ভোগান্তিতে পড়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। তবে নির্বাচন কমিশন বলছে, বছরের যে কোনো সময় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। কেউ হুট করে ভুয়া ভোটার হয়ে যেতে পারে যদি আমরা খুব শিথিল করি, একটা বা ডকুমেন্ট না নিয়ে করে ফেলি। আমাদের কার্যক্রমটি সারা বছরই চলমান রয়েছে। এরপরেও যদি কেউ কোনো কারণে হতে না পারে, সে সংশ্লিষ্ট উপজেলায় যে বা থানায় যে অফিসে যে কাজটি করতে পারবে। বিগত বছরগুলোতে জাতীয় পরিচয়পত্রের ছবি, নাম এবং ঠিকানা নিয়ে অসংখ্য অভিযোগ ছিল নাগরিকদের। এবার সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যিনি ভোটার হবেন তিনি যদি তার তথ্যগুলো ঠিকমতো স্ক্রিনে দেখে নেন, আমার মনে হয় খুব একটা ভুল হওয়ার কথা নয়। দেশে বর্তমানে প্রায় 10 কোটি ভোটার রয়েছে। সর্বশেষ তথ্য নিয়ে আগামী বছরের 2 জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এটা চাই বয়স প্রমাণ করবার জন্য। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার 45 বছর পরও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে এখন বড় বড় কথা বলছে, তারাই স্বাধীনতার মূল ইতিহাস বিকৃত করছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশ আমরা দেখছি না। 45 বছর পরে আজকে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ দেখছি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন ভেঙে খান হয়ে গেছে। দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, হতাশার সঙ্গে বলতে হয়, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের একমাত্র ব্যবসায়ী হয়ে দাঁড়িয়ে গেছেন। যারা মুক্তিযুদ্ধ ছাড়া কিছু কথাই মুখ দিয়ে বলতে চান না, তারা গোটা জাতিকে, নতুন প্রজন্মকে একটা বিকৃত ইতিহাস দিচ্ছেন বলতে।
যশোরে চ্যাং হিং সং নামে এক চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপশহরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, চ্যাং হিং চীন থেকে ইজি বাইকের ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে 3 বছর ধরে যশোরে ব্যবসা করতেন। বুধবার রাতে ব্যবসার হিসেব নিয়ে ঝামেলা হওয়ায় দোভাষী পারভেজের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। পরে পারভেজ ও তার ভাতিজা মুক্তাদির মিলে চ্যাংকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ লুকিয়ে রাখে হত্যাকারীরা। কোম্পানির লোকজন এবং তার স্ত্রী ফোন বন্ধ পেয়ে থানায় জানালে পুলিশ এসে বাড়ির নিচে কোম্পানির গোডাউন থেকে লাশ উদ্ধার করে। চ্যাং আমাদের বাসায় ভাড়া ছিলেন বেশ 7 মাস ধরে। উনি খুব ভালো লোক ছিলেন। সে আজকে 3-4 বছর যাবৎ ব্যবসা করে আমাদের সাথে। ওর সঙ্গে দুটো ছেলে আসে, একটা ছেলে আসে নাজমুল। এই হত্যাকাণ্ড অবশ্যই আমরা চাই না, এর এবং সুষ্ঠু বিচার এবং তদন্ত আমরা চাই। বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকা থেকে হত্যার ঘটনায় জড়িত পারভেজকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মুক্তাদিরকেও আটক করা হয়। পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটা অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সাথে সাথে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং এই দুজনকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চ্যাং হিং সং 2014 সাল থেকে ব্যবসার প্রয়োজনে পরিবার সহ বাংলাদেশে বসবাস করতেন। সময় সংবাদ, যশোর। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ সহ 3টি প্রকল্পে বাংলাদেশে প্রায় $285 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে ফ্রান্স। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ থেকে ভবিষ্যতে আরও বেশি পণ্য আমদানির পরিকল্পনার কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। ফ্রান্সের থ্যালেস এলেনি স্পেসের সঙ্গে চুক্তি হয়েছে আগেই। পরিকল্পনা 2017 সালের 16 ডিসেম্বর উৎক্ষেপণ করা হবে দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট। চুক্তি অনুযায়ী স্যাটেলাইটের কাঠামো, উৎক্ষেপণ ব্যবস্থা, ভূমি ও মহাকাশে নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূস্তরে 2টি স্টেশন পরিচালনা ও ঋণের ব্যবস্থা করবে ফ্রান্স। প্রাথমিকভাবে 2টি স্টেশন কেনার খরচ প্রায় 2000 কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানানো হয়, এই স্যাটেলাইট নির্মাণে $25 কোটি, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পে $60 কোটি এবং রিফাইনারি নির্মাণে $200 কোটি বিনিয়োগ করবে ফ্রান্স। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, এডিবি, এফডি, এই 3টা সংস্থা জয়েন্টলি আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য এখানে বিনিয়োগ করার জন্য তারা আগ্রহ। এটি আজকে মূলত আলোচনা করার জন্য এসেছিল। আমাদের রপ্তানির গ্রোথ খুব ভালো ফ্রান্সে এবং প্রতি বছর এটা বাড়তেছে। এটা প্রায় 20% মতো আমাদের গ্রোথ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স গত অর্থ বছরে বাংলাদেশ থেকে আমদানি করেছে $185 কোটি পণ্য। সামনের বছরগুলোতে এ রপ্তানি $300 কোটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। আমাদের অর্থনীতিতে আমদানির চাহিদা বাড়ছে। শুধু পোশাক নয়, হিমায়িত খাদ্য, পাট, চামড়া, ফার্মাসিউটিক্যালস সহ বহু ধরনের পণ্য আমরা আমদানি করছি। বাণিজ্যমন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি প্লাস সুবিধা আদায়েও ফ্রান্সের সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। সেই ব্যাপারে ফ্রান্স আমাদেরকে সাহায্য করবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় চেয়ে রিভিউ আবেদন বিবেচনা করলে রাজধানীর অন্য কোথাও বিজিএমইএ এর নতুন ভবন নির্মাণ করা হবে। এরই মধ্যে ভবনের জন্য উত্তরায় জমি চেয়ে রাজুকে আবেদন করেছে বিজিএমইএ কর্তৃপক্ষ। এ ব্যাপারে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 1998 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন আর 2006 সালে উদ্বোধনের পর থেকে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতীক হয়ে আছে 16 তলার এই ভবন। তবে রাজুকের নকশা না মেনে করার অভিযোগে উচ্চ আদালতের আদেশে সরাতে হচ্ছে হাতিরঝিল প্রকল্পের ক্যান্সার খ্যাত ভবনটি। ভবন ভাঙার ব্যাপারে আইনি প্রক্রিয়ার কিছুটা বাকি রয়েছে এখনো। তবে শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন তাদের নতুন ঠিকানার খোঁজ শুরু করেছে এরই মধ্যে। রাজধানীর উত্তরায় জমি চেয়ে কাগজে কলমে আবেদনও করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। রিভিউ পিটিশনটা করেছি, সেখানে আমরা সময় চেয়েছি। উত্তরার দিকে জমি দেখেছি এবং আমরা অলরেডি অ্যাপ্লিকেশনও করেছি এবং অ্যাপ্লিকেশনটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে, মন্ত্রণালয় হয়ে এখন রাজুকে আছে।
অর্থনীতির স্বার্থে জমি ও নকশা অনুমোদনে রাজুক যেন বিজিএমইকে সর্বোচ্চ সহযোগিতা করে সেই পরামর্শ নগরবিদদের। সকল বিনিয়োগ রাষ্ট্রে এটা মনে রাখতে হবে, কমার্শিয়াল ভবন যেভাবে হয় সেভাবে তারা দ্রুততম সময় অনুমোদন যেন পায়, সেই প্রক্রিয়ায় বরং রাজুক সহযোগিতা করা উচিত। বিজিএমইর নতুন ঠিকানা প্রসঙ্গে রাজুক বলছে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই আগামীর নগরী গড়তে কাজ করছেন তারা। সচেষ্ট আছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না হয়। আর উত্তরাতে একটা চেয়েছেন, হ্যাঁ আমাদের কাছে চিঠি এসেছে, ওটা আমরা দেখছি, পর্যালোচনা করছি। র্যাঙ্কস ভবন থেকে বিজিএমইএ কোটি টাকা খরচ করে রাজুকের নাকের ডগায় এসব গড়ছে আবার ভাঙছে। আদালতের রায় শুধু নান্দনিক নির্মাণ শৈলীই নয়, ভবন নির্মাণে জায়গা জমি ও নকশা হতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। সেই সঙ্গে রাজুক সহ কারো কোনো ভুলেও যেন সম্পদের অপচয় না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আছে, ছিল এবং থাকবে বলে দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন এক টুকরো বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বাংলাদেশ বিজয় উৎসবের। তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বর্তমানের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ তার মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণভাবে কিভাবে ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশ এই মুক্তিযুদ্ধে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। 5 দিনের এই আয়োজনের উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা এবং ভারতের বিরুদ্ধে নানাভাবে বাংলাদেশের অপপ্রচার রুখে দেওয়ার কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। যেই কলকাতার মাটিতে আমরা সেই দিন সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলাম ভারত সরকারের সহযোগিতায়, সমর্থনে, সেখানে এসে আজকে বিজয় উৎসব পালন করা একটা অত্যন্ত গৌরবের এবং আমাদের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেটাই আরেকবার নতুন মাত্রা দিল বলে আমি মনে করি। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সময় সংবাদ, কলকাতা। সৌদি আরবের জেদ্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করে। কায়কোবাদের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, সদস্য ইয়াহিয়া চৌধুরী, অধ্যক্ষ ডক্টর আব্দুল বাকি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে শহীদ বুদ্ধিজীবী এবং সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানীতে যানজট কমাতে শিগগিরই সার্কুলার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মজিবুল হক। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোজন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। নতুন সংযোগ হওয়া 12টি কোচ, মোট আসন সংখ্যা 850। এর আগে আলোচনা সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে 44টি প্রকল্পের কাজ করছে। এর মধ্যে এডিপির সহায়তায় নতুন ইঞ্জিন ও বগি কেনার মতো প্রকল্প আছে, যার ফলে চলমান রুটগুলোতে আরো বেশি যাত্রী পরিবহন করা যাবে। ঢাকা শহরে সার্কুলার ট্রেন চালানোর জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি, যাচাই বাছাই করা হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। এরপরে ঢাকা শহরে যখন সার্কুলার ট্রেন চালানো হবে, ঢাকা শহরে যানজট নিরসনে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে জাপানে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনকে বহনকারী বিমান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উবে শহরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাপানে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নিজ শহর নাগাতোতে তার সঙ্গে সৌজন্য বৈঠক করেন পুতিন। শুক্রবার রাজধানী টোকিওতে 2 দেশের বাণিজ্য প্রতিনিধিদের উপস্থিতিতে পুতিন অ্যাবের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জাপানের হোক্কাইডো প্রদেশের কাছাকাছি দুটি দ্বীপ নিয়ে দুই দেশের বিরোধ রয়েছে। পুতিনের এই সফরে বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে জাপান আলোচনায় আগ্রহী হলেও বিষয়টি অগ্রাহ্য করেছে রাশিয়া। এর আগে 2005 সালে জাপান সফর করছিলেন পুতিন। Рассчитываем на то, что и наши встречи. 長としてお迎えできて本当に嬉しく。もちろん温泉も。অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের খবর। আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাতারায় আগে ব্যাট করতে নেমে কাজী অনিকের বোলিং তোপে 146 রানে গুটিয়ে যায় আফগান যুবারা। জবাবে অধিনায়ক সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়ে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইয়াং টাইগাররা। শুক্রবার গলেতে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল সাইফ আফিফরা। মুকিদুল ও অনিকের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি আফগান যুবারা। মিডল অর্ডারে নাসিরের সর্বোচ্চ 32 ও শেষ দিকে অধিনায়ক নাভিনের 27 রানের সুবাদে 146 রানে সংগ্রহ পায় আফগানিস্তান। ইয়াং টাইগারদের হয়ে অনিক 4টি ও মুকিদুল 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সাইফের ব্যাটে ভর করে দারুণ জবাব দিতে থাকে ইয়াং টাইগাররা। তার 67 রানের ইনিংসে জয়ের ভিত পায় বাংলাদেশের যুবারা। মিডল অর্ডারে রাফসানের 32 রানের সুবাদে 41 বলে ও 4 উইকেট হাতে রেখে সহজেই জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। স্বাধীনতার 45 বছর পূর্ণ হলো। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্রের সামনে বুক চিতিয়ে লড়াই করা বাঙালির রক্তে চির অমলিন এই বাংলা। গোলা বারুদ হাতে নয়, সবার প্রিয় খেলা ফুটবলের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে অসামান্য অবদান রেখেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। স্বাধীনতা পরবর্তী সময়েও তারাই ছিলেন ক্রীড়াঙ্গনে এদেশের পথপ্রদর্শক। তবে বর্তমান সময়ের দিগ্ভ্রান্ত প্রেক্ষাপট কাঁদায় এই ফুটবল যোদ্ধাদের। বিস্তারিত মাকসুম আলম খানের প্রতিবেদনে। স্বাধীন বাংলা ফুটবল দল এ নামটির সঙ্গে জড়িয়ে আছে অনন্য এক সংগ্রামের চেতনা। বেয়োনেট শোষণের জবাব দিতে যারা বেছে নেন ভিন্ন অস্ত্র, পায়ে ফুটবল আর মনে প্রাণে স্বাধীনতা। তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপর নির্যাতন আর গণহত্যার বর্বরতা বিশ্বের কাছে আড়াল করতে এখানে সব ধরনের খেলা চালু রাখতে চেয়েছিল তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী। কিন্তু স্বাধীন হবার নেশায় ছটফট করতে থাকা প্রাণের শক্তি যে দমিয়ে রাখা যায় না। তাই তো মুক্তির সন্ধানে ভারতে পাড়ি জমান এই ফুটবল যোদ্ধারা বিভিন্ন এলাকায় মোট 16টি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি আর সেসব ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযুদ্ধের ফান্ডে জমা দেন তারা। নিপীড়িত মানুষের ফুটবল সাফল্য নজর কাড়ে গোটা বিশ্বের। পাকিস্তান আর্মি দেখাতে চাচ্ছিল যে ঢাকা ইজ নর্মাল। ওদিকে যেগুলো খেলেছি আমরা 14টার ভিতরে বেশিরভাগগুলো জিতেছি। ওখানে একটা এফেক্ট হয়েছে তাদের পলিটিক্যাল লিডার্স যারা আসতো খেলা দেখতে, গভর্নর, তারাও দেখলো যে না এটা প্রোপাগান্ডা না, ইটস এ ফ্যাক্ট যে আমরাও পালিয়ে আসছি বিকজ উই আর হ্যাভিং প্রবলেম, আমাদেরকে মেরে ফেলতেছে। এইটা একটা সাংঘাতিক একটা এফেক্ট হয়েছে অল ওভার। আমরা যখন কোনো জায়গায় খেলতে গেলে আমাদের রিজার্ভ থাকতো, স্বাধীন বাংলা টিম একটা বগি দিয়ে দিত। তো আমরা সিওয়ানে ওই জায়গায় খেলতে যাচ্ছি, হঠাৎ ধাক্কা দিচ্ছে, বলছে খোলো সাউলো খোলো। তারপরে আমি জানলাটা খুলে দেখি কি প্রায় 50 জন ধুতির মধ্যে পড়া, আর বলছে ইনকলাব জিন্দাবাদ, খোলো বা সাউলো খোলো। পরবর্তী সময়েও শক্ত হাতে হাল ধরেন স্বাধীন বাংলাদেশের ক্রীড়ার। দেশের ক্রিকেটে সাফল্যের রোদের উকি অথবা আধুনিক ফুটবলের প্রবর্তন তাদের চেষ্টারই ফলাফল। কিন্তু বর্তমান চিত্র যে দুঃখ দেয় তাদের। এক ক্রিকেট ছাড়া টালমাটাল সব ফেডারেশনই, নেই শক্তিশালী ঘরোয়া কাঠামো। আস্তে আস্তে ফুটবল ফেল করে গেছে বিকজ ইন্টার স্কুল খেলা বন্ধ, ইন্টার কলেজ খেলা বন্ধ, ইন্টার ইউনিভার্সিটি খেলা বন্ধ, ডিস্ট্রিক্টের খেলা বন্ধ হয়ে যাচ্ছিল স্লোলি। দে ডিডন্ট হ্যাভ দি মানি। এই লিগগুলোতে একটু চোখ দেওয়া উচিত। টিমটাকে কোনো রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়নি। তাছাড়া আমরা চেয়েছিলাম 25শে জুলাই আপনারা ন্যাশনাল স্পোর্টস ডে ঘোষণা করেন। যাদের কল্যাণে বিশ্বের ক্রীড়া মানচিত্রে ঠাঁই মিলেছে বাংলাদেশের, অন্তত সেসব যোদ্ধার নিঃস্বার্থ নিবেদনের প্রতিদান দিতেও সংশ্লিষ্টদের দায়িত্ববোধ হওয়া উচিত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 46তম বিজয় দিবসের প্রথম প্রহরে নানা আনন্দ আয়োজনে বিজয় উদযাপন দেশের বিভিন্ন স্থানে। 46
ছেচল্লিশতম বিজয় দিবসে প্রথম প্রহরে নানা আনন্দ আয়োজনে বিজয় উদযাপন। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বিজয়ের ৪৬ বছরে উন্নয়নশীল বিশ্বের রোল মডেল বাংলাদেশ বৈষম্যহীন সমাজ করতে আরও তৎপর হওয়ার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানীদের। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন মিত্রবাহিনীর ২৮ ভারতীয় সেনা। সহযোগিতার জন্য ১১ রুশ নাগরিককে সংবর্ধনা, কৃতজ্ঞতা বাংলাদেশের। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। বললেন, হত্যা, কুর রাজনীতি উন্নয়নের পথ রুদ্ধ করে। এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনা। নির্দিষ্ট সময় শেষ হলেও তালিকায় নাম তোলা যাবে বছরের যে কোনো দিন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।